সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। অবশেষে যাত্রা শুরু করেছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের ট্রেন। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন ঘোষণা করেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও। ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। যদিও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচনের ট্রেনে বাংলাদেশ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মুনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং হাসনাত কাইয়ুম, সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, একই দিনে হবে গণভোট। 1 ঘন্টা বাড়ল ভোট গ্রহণের সময়। 29 ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল, প্রচারণা শুরু 22 জানুয়ারি। তফসিলকে স্বাগত জানালো দলগুলো। সুষ্ঠু ভোটের প্রত্যাশা বিএনপির, সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জামায়াতের। সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার অভাব দেখছেন এনসিপি। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান। বিএনপি সতর্ক না হলে গণতন্ত্র হুমকিতে পড়ার শঙ্কা। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ভেন্টিলেশনে বেগম খালেদা জিয়া। ভুল তথ্য না ছড়িয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান। এবং রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়ার 32 ঘন্টা পর শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে। চলছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা। দর্শক শুনলাম, শুনছিলেন আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নির্বাচনের ট্রেনে বাংলাদেশ। এর আগে মনিয়াপা এই সাজিদের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে 32 ঘন্টা পর শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। একটি সন্দেহে আমাদের জন্য প্রশান্তির খবর এবং ভালো খবর। আমরা একটু আসি আলোচনায়। সেটি হচ্ছে যে নির্বাচনের ট্রেনে বাংলাদেশ। আজকে তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে কম বেশি সব দলই। শুধুমাত্র এনসিপি একটু মাঝামাঝি অবস্থানে আছে। তারা বলছেন যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা একটু প্রশ্ন তুলেছেন। আজকে তফসিল ঘোষণার ঠিক কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন যে সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে নির্বাচন তত সহজ হবে না। এই বক্তব্যটি তারেক রহমান 1 বছর 100 বছর আগেও দিয়েছেন। কেন সহজ হবে না নির্বাচনটা, আপনাদের কাছে কি মনে হয়? এবং বিএনপিকেও তিনি সতর্ক করেছেন। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। আমি প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ, আমি ভীষণ কষ্টে ছিলাম শিশু বাচ্চাটার জন্য। বাংলাদেশ চেষ্টা করলে পারে। আমি সমস্ত বাংলাদেশ হেসে উঠেছে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি শিশুটা যেন বেঁচে যান, তার বাবা মার কোলে ফিরে যান। এখন আজকে 2টা ভালো খবর। একটা তো এই শিশুটাকে নিয়ে, আরেকটা হচ্ছে যে অবশেষে তফসিল ঘোষণা করা হলো। এই তফসিল ঘোষণা করলেই যে সম্পূর্ণ, যেটা আমাদের নেতা বলেছেন যে যত সহজ মনে হচ্ছে তত সহজ না। কারণ পুরখা ওই যে বলে না যে দই চুন খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় করে। তো এই অবস্থায় 1/11-তে কিন্তু তফসিল ঘোষণা হয়েছে, মনোনয়নপত্র দাখিল হয়েছে, মনোনয়নপত্র বাতিল হয়েছে, মনোনয়নপত্র উইথড্র করার শেষ সময় চলে গিয়েছে। 22 তারিখে ভোট, সেখানে 11 তারিখে আপনার 1/11 হয়েছে। তো সেইখান থেকে এখনো যে ফর্মুলার জন্য তখন ওই ঘটনাগুলো ঘটেছিল, ফর্মুলার কিন্তু কোনো এদিক সেদিক হয় নাই। অনেক সময় মনে হয় এরকম। আমরা চাই বাংলাদেশটা ভালো থাকুক। বহু বছর কষ্টে থাকলো বাংলাদেশটা, একটা সুন্দর নির্বাচন আমরা চাই, একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমি আমার ভোটটা যাকে খুশি তাকে দিব, এই অবস্থাটার যেন বাস্তবায়ন হয়, আমরা এটা চাই। যদিও আমরা মাঠে ঘাটে হাটে আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি না। যে জিনিসগুলোর পরিবর্ধন রূপান্তর হওয়া দরকার, সে জিনিসগুলো স্টিল দাঁড়িয়ে আছে। আর যে জিনিসগুলোর পরিবর্তন হওয়া দরকার নেই, সে জিনিসগুলো সমানতালে নড়াচড়া করছে। তো এই অবস্থা যদি থাকে নির্বাচনের জন্য একটা ভয়াবহ চিন্তা, যেটা আমাদের নেতা বলেছেন। তো এটা আরও এই কারণে আমি বলছি
যে আপনি যদি দেখেন 1.5 বছর হলো একটা 5ই আগস্ট গিয়েছে, এই 1.5 বছরের মধ্যে যা যা হওয়ার দরকার ছিল, যেমন হওয়ার দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি সাহস প্রদর্শন করা, নিরপেক্ষতা থাকা, সেখানে তাদের শক্তি বাড়ে নাই, ট্রমাটাইজ কিন্তু তারা কিন্তু নিরপেক্ষও না। ওই জায়গায় কিন্তু তারা আগের মতোই আছে, তারা উৎকোচ গ্রহণে আগের মতোই আছে। কিন্তু দুইজন মানুষ যখন লড়াই করে তখন কিন্তু তারা নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকে, তারা এগোয় না। যখন লড়াই শেষ হয়ে যায়, তখন মারা গেল কিংবা হাত পা ভাঙলো, তখন তারা নিয়ে হসপিটালে যায়। এই 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 অবস্থা, এটার পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয় নাই আপনার, পরিবর্তন তো দূরের কথা, ক্রমবর্ধমান হারে মব বেড়েছে। মব আজকে যখন কথা বলছি, আজকেও মানুষ মারা গেছে, গতকালকে মানুষ মারা গেছে। আরও 2 মাস আগের রিপোর্ট, ডিএমপি থেকে রিপোর্ট, যে গত 10 মাসে যত লোক মার্ডার হয়েছে তার প্রতিদিন গড় হিসেবে 20 জন। তা এই জায়গাটায় 3 নাম্বার আসেন আপনি। মব যেহেতু বন্ধ হয় নাই, তার মানে ইলেকশনটা এমনিই মব হওয়ার সম্ভাবনা থাকে। আর চলমান মব তো আরও বেশি হবে, তো আরও বেশি হলে তো ভীষণ বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তারপরে হলো যেটা, যে আপনার থানাগুলার যে অস্ত্র লুট হয়েছিল, অস্ত্র গোলা বারুদ কিছুই আপনার ওইভাবে উদ্ধার হয় নাই। এখনও অস্ত্র 1/3 থানার মানে সরকারি অস্ত্র বেহাত আছে। কার কাছে আছে? আপনার কাছে না, আমার কাছে না, ওনার কাছে, আমরা কেউ জানি না, সেটা আছে। আরেকটা হলো আপনার গুলি, যেটা 6 লক্ষের অধিক গুলি আপনার বেহাত হয়ে গেছে, সেগুলো কোনোটাই ফেরত আসে নাই। তার মানে এত গুলি যখন বাইরে, লিগ্যাল গুলিগুলো ইল্লিগালি ঘুরছে, আর ইল্লিগাল তো আছেই, অস্ত্র গোলা বারুদ, এটা একটা ট্রানজিট পয়েন্টের দেশ, এখানে এমনিই আনাগোনা করে অনেক ইল্লিগাল অস্ত্র। আমরা অনেক দিন যাবত এরকম, আমরা সেই রকম আমরা উদ্ধার করতে দেখছি না অস্ত্র টস্ত্র। এরপর আসেন আপনি প্রশাসন, যারা একদম হার্ড ইলেকশনের, আপনার নির্বাচন কমিশনের কোনো নিজস্ব বাহিনী নাই, তাদের উপরই ডিপেন্ড করতে হবে। সেই প্রশাসনকে কোথায় ঢেলে সাজাবে, সেখানে হজবরল অবস্থা রেখে দিয়েছে। আপনার 7 দিন আগে 10 দিন আগেও আপনার ডিসি, এসপি, ওসি, যেগুলা একদম ইলেকশনের সাথে সরাসরি সম্পৃক্ত, তাদের কিন্তু বদল হয়েছে। এবং বদলের সময় কি বলেছে, যে আপনার লটারি হয়েছে কোথাও কোথাও, কোনোটায় লটারি যে হয়েছে, সেই লটারি কিন্তু আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই। 1 নম্বর, লটারির কোনো আইনসঙ্গত কাজই নাই। লটারি করলে তো ইলেকশনও লটারি করা যায়। এখানে আমরা 3 জন প্রার্থী, 3 জনের একজন তো একজনই হবে, কেউ ভোট দিয়ে হবে। আমি যদি মনে করি লটারি করে হইলো, তাহলে তো আর টাকা লাগলো না। তো লটারি যদি সরকার করে, তাহলে ইলেকশনটা দিয়ে দিক। লটারি যদি সরকার করে, তাহলে বাংলাদেশে আরও অনেক সেক্টর আছে, সেখানে দিয়ে দিক। সেটা না করে বিসিএস চাকরিগুলো লটারি করে দিক, সেটা তো দিচ্ছে না। আপনার লটারি করলো, লটারি কাদের সঙ্গে করলো, কাদের মধ্যে করলো, কততম বিসিএসদের সঙ্গে করছে, এবং সেইখানে কতটা নিরপেক্ষতা ছিল, এবং লটারি হয়েছে আমরা কেউ দেখি নাই, তারা সেটা দেখায় নাই। তো এই যে এত শত সমস্যা, এগুলাকে কিন্তু মনে হয় না যে নির্বাচনের পূর্ব প্রস্তুতি সরকারের ওই ধরনের আছে। অথচ সরকার বলছে সে নজিরবিহীন একটা নির্বাচন ঐতিহাসিকভাবে দেখাবে। সেটা কি দেখাবে, পজিটিভ না নেগেটিভ, আমরা কিন্তু জানি না। হয়তো আরো ক্লিয়ার হবে। হাসনাত ভাই, যে তথ্য, যে পয়েন্টগুলো বললেন, আপনারা তো এনসিপির সঙ্গে একটা জোট করেছেন, এনসিপির প্রতিক্রিয়া জানিয়েছে, আপনারাও হয়তো একটা প্রতিক্রিয়া দিয়েছেন, আমরা সেটি এখনো পর্যন্ত দেখিনি যদিও। তো ইসি নিরপেক্ষতা বা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সক্ষমতা ঘাটতি আছে, তারা দেখছেন। এবং যেটি মনিয়াপা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখনো ঠিক হয়নি, তারপরে প্রশাসনের যা তা অবস্থা, সব কিছু মিলিয়ে নির্বাচন কমিশনের সামনে মানে চ্যালেঞ্জ আর কি আছে এই দুটো বাদ দিলে? নির্বাচন কমিশন নিজেই সুস্থ নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের যে এই অভ্যুত্থান পর্যন্ত আসতে হইলো, আসতে হয়েছিল আসলে প্রধানত নির্বাচনটা ফেল করার কারণে, নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ার কারণে। কারণ নির্বাচন ব্যবস্থা যে ভেঙে পড়লো, সেটার পেছনে অনেকগুলো কারণের, বেশ কতগুলি প্রধান কারণ ছিল। নির্বাচন কমিশনের আইন কানুন যেগুলি আছে সেগুলি ধরেন, আমাদের যেটা হয়েছে, আমি বলি যে বাংলাদেশে ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলন ধরেন একটা ছোট সংগঠন, কিন্তু বাংলাদেশটার রাষ্ট্রের সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে। সংস্কার করতে হলে 2টা নির্বাচনকে একই দিনে একই সাথে করা লাগবে। সংস্কারের পরে এই পার্লামেন্টের 2টা পাওয়ার লাগবে, মানে একটা পার্লামেন্টারি পাওয়ার, আরেকটা কনস্টিটিউশনাল রিফর্ম পাওয়ার। এই পুরো আইডিয়াগুলি রাষ্ট্র সংস্কার আন্দোলন তৈরি করেছে, মাঠে নিয়ে গেছে।
রাজনৈতিক দলগুলির মধ্যে এটা পপুলার করেছে, ঐকমত্য কমিশনকে কনভিন্স করেছে এবং নিজেদের মধ্যে একটা ঐক্য গড়ে তোলার জন্য নিজেদের এই ক্রেডিট, যেগুলো আমি বললাম আজকেই প্রথম এইভাবে বলছি, আমরা কখনো এটা দাবি করিনি। এটার কোনো ধরনের আমরা এই কাজ যে আমরা করছি এটা আমরা কখনো বলিও নাই। এমনকি আমি নিজে ঐক্যমত কমিশনকে বলছি যে আমাদের প্রস্তাবগুলি পারলে কোনোটা আপনাদের নামে বলেন, কারণ আমাদের প্রস্তাব আকারে গেলে কারো কারো ইগোতে লাগতে পারে। আচ্ছা, তো আমি বলছি কথাটা এই জন্যে যে আমাদের নিবন্ধনের আইনের জন্য বলছি যে নিবন্ধন আমাদের হাসিনা সরকার দেয় না, এটা দেয় নাই, আমরা আমাদের বলছিল যে এটা পাবেন না। অভ্যুত্থানের পরে যখন আমরা গেছি তখনও পাই নাই। এটার বিরুদ্ধে আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্ট রায় দিয়ে তাদের কাছে আজ থেকে 2 মাস 2.5 মাস আগে সে রায়টা পাঠাইছে। ওই রাইটটা তো আমিও কভার করছি। আপনি কভার, তো সেই রায় তাদের কাছে পৌঁছে দিয়েছে হাইকোর্ট নিজে, এবং তারা রিসিভ করেছে, এটা মুভ করায় নাই। আজকে পর্যন্ত আমাদের নিবন্ধন হয় না এবং তারা এই রায়কে মিস ইন্টারপ্রিট করছে। তার মানে হচ্ছে যে আমরা তাইলে এখন কি হলো, দাঁড়াইলো হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনী রাজনীতি থেকে এবং সংস্কারের রাজনীতি থেকে আমাকে আসলে এক্সক্লুড করে দিতে যাচ্ছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন নির্বাচনী রাজনীতি থেকে বাইরে পড়ে গেল এবং সংস্কারের রাজনীতি থেকে সে বাইরে থাকবে। যখন সংস্কার ঘটবে তখন আসলে তার কোনো রোল নেওয়ার থাকবে না। এইটা হচ্ছে নির্বাচন সংস্কার মানে নির্বাচন কমিশন ওই যে তার পুরনো আইনে চলতেছে, সে পুরনো আইন এবং পুরনো মনস্তত্ত্ব যে আইনটা করছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে রেগুলেটেড করার জন্য না, তাকে আটকে দেওয়ার জন্য, সেই ফ্যাসিস্ট মনোবৃত্তি নিয়ে এখনো পর্যন্ত আইন দেখার এটা একটা ধরেন আপনি নির্বাচনটাকে ইনক্লুসিভ করবেন, এ কথা বললেন তো। ইনক্লুসিভনেসের ব্যাপারটা আমাদের এখানে ইভাউন্ট করে দেখা হয় আওয়ামী লীগ এবং অমুকরা আসলো কিনা, এটা একটা ঠিক আছে, পার্টিগুলির মধ্যে থেকে ইনক্লুসিভ হচ্ছে কিনা। এর বাইরে আরেকটা ব্যাপার তো থাকে, আপনি জনগণের অংশগ্রহণের আসলে সম্পর্কটা সম্ভাবনাটা রাখেন কিনা। আপনার জামানত ছিল 20,000 টাকা, এই নির্বাচন কমিশন এটাকে 50,000 টাকায় উন্নীত করছে। আমাদের সাথে ভূমিহীনরা কাজ করে, প্রান্তিক মানে মহিলারা কাজ করে, নারীরা কাজ করে। আপনি প্রথমত তাকে এক্সক্লুড করে দিচ্ছেন, যার 50,000 টাকা জামানত হিসেবে দিতে পারবে না, সে আসলে প্রার্থী হওয়ার কথা ভাবতেই পারবে না। আপনি ধরেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশের কথা বলেন, যদি আমাদের কাছে আজকে সন্ধ্যা পর্যন্ত মাইনরিটি অধ্যুষিত কিছু এলাকার লোকজন আমাদের সাথে কথা বলতে আসছিল। তার আগে আমি এটা বলি যে ওইখানে তারা কোনো পার্টির প্রার্থী হবে না, স্বতন্ত্র প্রার্থী হবে। এইটাতে অন্যান্য দলের লোকজন তাদেরকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রভাবশালী দলগুলি তাদেরকে আসলে ভয়ভীতি দেখাচ্ছে, এটার জন্য আসছে। আর দ্বিতীয়ত আরেকটা জায়গায় ধরেন স্বতন্ত্র থেকে আপনি নির্বাচন করা ক্লিয়ারলি অ্যাবসার্ড করে দিচ্ছেন, ইনক্লুসিভ কথা বলছেন না। স্বতন্ত্র প্রার্থী হইতে গেলে তার 100% ভোট আগাম সমর্থন জানাইতে হবে। জানাইলেন সাধারণ মানুষরা যদি সমর্থন জানায়, আপনার আইডি কার্ডে মোহাম্মদ ও কার্ড দিয়ে লিখছেন না রস্যু কার্ড দিয়ে লিখছেন, এরকম অজস্র বল থাকে। আমার নিজের, আমরা যে শিক্ষিত মানুষ, আমার বাবার নাম কি আমি HYE লিখছিলাম না HI লিখছিলাম, এটা আমাকে আসলে অনেক সময় কনফিউজ করে। তো এরকম আইডির সাথে আমার সার্টিফিকেটের সাথে আমার এরকম। আপনার যদি একটা স্বতন্ত্র প্রার্থী সে যদি কোনো কারণে কন্টেস্টিং মনে হয় প্রতিদ্বন্দ্বীর, তাইলে সে অভিযোগ করলে 10 জন লোকের স্বাক্ষর না মিললেই তো তারা 5 জন লোকের স্বাক্ষর না মিললে কিংবা ধরেন, তার মানে আপনি নির্বাচন থেকে মানুষকে বের করে দিবেন। ওই পুরনো আইন ফেসিস্ট আইনটা আপনি রাখবেন, রেখে আপনি বলবেন যে আপনি এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য একটা কমিশন হয়েছিল বাংলাদেশে। আমি বলি যে কোনো একটা জায়গার যদি প্রথম সংস্কার লাগে, 2টা জায়গা ছিল, একটা হচ্ছে আপনার নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে, আরেকটা হচ্ছে পুলিশকে সংস্কার করতে হবে। নির্বাচন কমিশনের সংস্কারের যে সমস্ত প্রস্তাব গেছে তারা ভেহেমেন্টলি অপোজ করে এটাকে বাতিল করে দিচ্ছে। আর পুলিশ নিজে সংস্কারের জন্য প্রস্তাব দিছে, তারা যারা প্রস্তাব দিচ্ছে তাদেরকে আপনার শায়েস্তার ব্যবস্থা করা হয়েছে। তো আপনি এই রকমের একটা পরিস্থিতির মধ্যে আপা যেগুলি বললো এগুলির বাইরে এইগুলি হচ্ছে চ্যালেঞ্জ। জি, আমরা আপনার কাছে আবার আসবো। নীলুফার আপা, আজকে রাষ্ট্রপতির একটি বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে। রয়টার্স একটি নিউজ করেছে, সেই নিউজের বরাদ দিয়ে অনেকেই নিউজ করেছেন। রাষ্ট্রপতি যেটি বলেছেন যে তিনি আসলে অপমান পরে সরে যেতে চান। রাষ্ট্রপতি যেটা বলেছেন যে প্রায় 7 মাস হলো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করেননি, তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন দেশের দূতাবাস থেকে নিজের ছবি সরিয়ে ফেলার কথাও বলেন তিনি।
সব কনসুলেট, দূতাবাস ও হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি ছিল, এগুলো হঠাৎ করে এক রাতের মধ্যে সরিয়ে ফেলা হয়। রাষ্ট্রপতি বলেন, এতে মানুষের কাছে ভুল বার্তা যায়, মানুষজন ভাবতে পারে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুবই অপমানিত বোধ করছি এবং তিনি নির্বাচনের পরে সরে যেতে চান। বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি বিষয়টাকে দুঃখজনকভাবে দেখছি। আমি এই রাষ্ট্রপতি, জানেন আপনি যে আমাদের দলের না একটা আওয়ামী লীগ করার রাষ্ট্রপতি যতটা নিরপেক্ষ থাকার দরকার সেটা না, কিন্তু দেশের ক্রাইসিস মোমেন্টে এই রাষ্ট্রপতি কিন্তু আপনার কোথাও আপনার করে নাই, আপনার সেই দলের পক্ষে ওইভাবে যেতে পারে নাই বা যান নাই। এখানে কিন্তু আপনার বলে না যে পাপকে ঘৃণা করো, পাপীকে না। এখানে কিন্তু আমি তাকে এই জায়গাটায় কিন্তু আমি তাকে 10-এ 10 নাম্বার দেই। উনি এবং রাষ্ট্রপতি মহামান্য, উনি আপনার চাইলে অনেক রকম হচকচ বাধাতে পারত। রাষ্ট্রপতির হাত দিয়ে যারা শপথ নিলেন, শপথ বাক্য পাঠ করলেন, তাকে লিডার মেনেই কিন্তু শপথ বাক্যটা পাঠ করতে হয়েছে নিলেন। তারপরে তাকে উৎখাত করার জন্য যেভাবে নোংরামোটা শুরু হলো, সেই যখন উৎখাত করতে চাইলেন তখন কিন্তু আর আইনটাই কুলায় নাই। কারণ সেই দিন স্পিকার ছিল না, আপনি ইমপিচমেন্ট করতে পারবেন না, সংসদ ছিল না, স্পিকার পলাতক ছিল। আপনি শপথ নিয়েছেন তার হাত দিয়ে, তার মানে তার 106 ধারার মাধ্যমেই আপনাকে যেতে হয়েছে। তাহলে আপনি রাষ্ট্রপতির দুষ্টা কি? সে কার উপর রাষ্ট্রটা, অনেকেই পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব থেকে শুরু করে সংসদের স্পিকার পর্যন্ত, রাষ্ট্রের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার বিচারপতি, প্রধান বিচারপতি পর্যন্ত, কিন্তু রাষ্ট্রপতি পালান নাই। এটাও কিন্তু একটা, এই দেশটাকে রক্ষা করার জন্য প্রকৃতি রক্ষা করার জন্য যেমন গাছপালা খুবই দরকার, দেশটাকে রক্ষা করার জন্য শেষ মুহূর্তের হাতিয়ারটা ছিল রাষ্ট্রপতি। আমি জানি আমি আপনাকে এই কথাগুলো বলছি আমাদের বট আইডি দিয়ে, কালকে যা জঘন্যতর কথা বলবে আমি এটা জেনে বুঝেই বলছি। এই দেশের আমি নাগরিক, আমার দায়িত্ব আছে সত্য কথা বলার। সো এই জায়গায় রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারতেন, সেইখানে সে করেন নাই। অতএব রাষ্ট্রপতিকে প্রপার ওয়েতে যেতে হবে। প্রপার ওয়েতে এই মুহূর্তে যাওয়ার জন্য রাষ্ট্রপতির কোনো অপশন নাই। উনি যেটা বলছেন যে নতুন সরকার আসলে, ইলেকশন হলে তারপরে যাবেন। এখন আমি বলি, যদি ইলেকশন হয় তাহলে ওনার যাওয়ার একটা রাস্তা থাকে, কারণ ওই সরকার এসে তার রাষ্ট্রপতি নিয়োগ করবে। তাকে সহজভাবে যদি এক্সিট দেয় খুব ভালো, নইলে অসহজভাবে হয়তো হাত ঘোরাতে হবে, ইমপিচমেন্টে যেতে হবে। আমি যে দুই কলম যে লেখাপড়া জানি ওইখান থেকে আমি কথাটা বললাম। তা এখন আমি মনে করি যে উনি প্রপার সময়ে এই কথাটা বলেছেন, যে উনিও যে অপমানিত হন। একজন নামের সঙ্গে আমরা মহামান্য ডাকি, আমরা আদালতকে, সুপ্রিম কোর্টকে এবং রাষ্ট্রপতি দুইটা জায়গায় আমরা মহামান্য বলি, কিন্তু আমরা দুইটা জায়গায় এই মুহূর্তে আমরা কিন্তু এর এক পর্যন্ত অত সমালোচনা করিনি যতটা এই রাষ্ট্রপতির সমালোচনা। জীবনের সব কিছু শেষ করে আমি তার অতীত নিয়ে এখন আর কিছু বলবো না। সে এই দেশের এই মুহূর্তে রক্ষাকর্তাদের একজন। সেই জায়গায় আমি বলতে চাই যে উনি ওনার সম্মানের কথা তুলছে, এবং জনগণ হিসেবে আমাদের যা দায়িত্ব কর্তব্য, ওনার ওই যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথার পক্ষ নেওয়া, যদি সত্য হয় অবশ্যই সত্যি, এবং আমি তার পক্ষেই আছি। হাসনাত ভাই, যেটি মনিয়াপা বললেন রাষ্ট্রপতি ইস্যুতেই, যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন, হচকচ বাঁধাতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। সেক্ষেত্রে তিনি 10-এ 10 পেতে পারেন এবং তাকে আসলে যথেষ্ট মহামান্য হিসেবে সম্মানটা দেওয়া হয়নি। আপনার কাছে কি মনে হয়, তার অপমান বোধ করাটা কি যৌক্তিক কিনা? আমি মনিয়াপার সাথে দুইটা জায়গায়, ধরেন এটা অন্যের কথা উনি বলতে পারেন, আমি দুইটা জায়গায় একমত না। এর একটা হচ্ছে যে উনি অনেক কিছু করতে পারেন, এরকম কোনো জায়গায় আসলে বাংলাদেশের সাংবিধানিক যে ব্যবস্থা, ওই রকম সাংবিধানিক ব্যবস্থায় আসলে একজন রাষ্ট্রপতি অনেক কিছু করতে পারেন না। আসলে সংবিধান আছে কতটুকু এটা বলেন। আমি আপনার সাথে তর্কটা যাচ্ছি না মনিয়াপা, আমি তর্ক করছি না, আমি এমনি পয়েন্ট দিয়ে দিলাম। আপনি আবার বলেন। এটা হচ্ছে যে আমি মনে করি না যে ওনার অনেক কিছু হচপচ করার ছিল এরকম, কিন্তু আমি 5 তারিখে ওনাকে দেখছি, 5 তারিখের পরে দেখছি, আমি জানি যে আমার চোখে ওনার ওই পরিস্থিতিটা আমার দেখা আছে। আমি মনে করি দুইটা জিনিস। এক, যদি আমরা যেদিন 5 তারিখে ওনাকে রাষ্ট্রপতি রেখে এবং 8 তারিখে যে শপথের যে আয়োজন করা হলো, মনিয়াপার এই অংশের সাথে আমি একমত। যখন আপনি মনে করলেন যারা আপনার এই রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন
তারা যখন মনে করলেন যে এই পদে ওনাকেও রাখতে হবে, হুম। রেখে দিলেন আপনি, দেশের স্বার্থেই আপনি মনে করছেন। আমি এটা ভুল শুদ্ধ জায়গায় যাচ্ছি না। যদি আপনি রেখে দেন তাইলে আসলে দেশে দেশের বাইরে এটা নিয়ে হেলাফেলা করার কোনো দরকার নাই। এটা আসলে অন্য কোনো সুবিধা দেয় না। হুম। আমি এখন যে রাষ্ট্রপতির আসলে কিছু করার ক্ষমতা নাই, তাকে অপমান করার মধ্যে দিয়ে আসলে আমার কিছু আসলে অর্জন করি না। হুম। আমি এইটুকু মনে করি যে যদি তাকে আসলে বিদায় করতে হয় কিংবা তার বিরুদ্ধে তারপরেও কোনো ধরনের কিছু করার থাকে সেটা ওই রকম। তো যতক্ষণ আমি তাকে ওইখানে রাখতেছি এবং রেখেই আসলে শাসন কার্য পরিচালনা করতেছি, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির জন্য অপমানজনক কোনো কিছু না করা আমাদের সবার জন্য ভালো। রাষ্ট্রপতি অপমানিত বোধ করছেন মানে তো হচ্ছে আমার রাষ্ট্রের এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা আসলে বাইরে থেকে আমাদের কারো জন্যই আসলে শুভ কিছু বার্তা দিচ্ছে না। রাষ্ট্রপতি যে এইটা বোধ করতে পেরেছেন এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমি। জি। ওনার এই বোধ বুদ্ধি আছে, এটা আমার এরকম মনে হয় তার হাতে তো আর কোনো অপশনও নাই। না, তা নাই কারণ আমি এই জন্যই বলি যে উনি মানে এই বোধটা করা ছাড়া তার তো না, এটা বোধ করারও আসলে অনেক সময় ক্ষমতা থাকে না। হ্যাঁ, তার হাতে কিন্তু লাস্ট একটা অপশন আছে, লাস্ট একটা অপশন সব সময় থাকে, যেটা রাষ্ট্রপতি করতে পারে। আমি আর বলতে চাই না রাষ্ট্রপতির অন্য কোনো ক্ষমতা নাই, কিন্তু কিছু একটা ক্ষমতা আছে যেটা অনেকটা বড় ক্ষমতা। বলেন সেটা। দেশটাকে হচকচ করার জন্য অনেকটা বড় ক্ষমতা। একবার রেভুলেশন হলে আরেকবার হতে পারে না, কে আপনাকে বলছে? আরেকবার যে কাউকে দিতে পারে না, কে আপনাকে বলছে? যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে, কার উপর বন্দুক ঠেকিয়ে করে, কার সিগনেচার লাস্ট লাগে, সো দ্যাট তার কিছু ক্ষমতা আছে। আমি অবশ্য মুনিয়াপার সাথে একমত না, কারণ আসলে রাষ্ট্রপতিরা আমাদের দেশে কারো না কারো প্রেরণক হয়, ওনার নিজের কিছু করার থাকে না। সেটাই উনি কারো না কারো প্রেরণক হয়। ইয়াজউদ্দিন সাহেবকে কি করছিল কায়ুম ভাই? একজন প্রেরণক লাগে, ইয়াজউদ্দিন সাহেবকে কি করছিল আপনি বলেন? যদি প্রেরণক লাগে তাহলে একজন প্রেরণক হিসেবে আসলে তার একটা ভূমিকা আছে। ইয়াজউদ্দিন সাহেবের রুলসটা বলেন আপনি। আমি ইয়াজউদ্দিন আমরা আরেকটা ইস্যুতে যাই, যেহেতু সময় কম। আসন নিয়ে বিএনপির উপর ক্ষুব্ধ তার মিত্ররা, এতদিনের আন্দোলনের সঙ্গী, তারা এখন আসন সমঝোতা নিয়ে ক্ষুব্ধ। কেউ কেউ বলছেন যে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে। এটা আসলে সমাধানটা কি, মানে কেমন হবে বা কিভাবে সম্ভব? এটা আসলে আমি নিজেও এখন আমি আমার নিজের দলের পক্ষে বিপক্ষে বলবো। সেটা হলো যে ক্ষুদ্রতার কারণ আছে, অনেক দিন একসাথে ছিল, আশা নিয়েই তো মানুষ বাঁচে। সেটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে মার্কাটা যদি ধানের শীষ হতো, ওই নামের উপরে হয়তো অনেক ভোট চলে আসতো। যেহেতু মার্কাটা এখন যাদের দল আছে, কেউ তো দল ভেনিশ করে বিএনপিতে আসবে না। যেমন ধরেন সেলিম ভাই, সে তার দল একদম ডিলিট করে দিয়ে, একদম শেষ করে দিয়ে তারপরে উনি আসছে, উনি ধানের শীষে নির্বাচন করতে পারবেন। তো এই যাদের দল আছে তারা তো সেটা করবে না। এখন তাদের দলে ওইভাবে যে ভোট দেওয়ার চেয়ে বিএনপির হয়তো বা বিরোধী মানে কি বলে যে আরেকজন দাঁড়ায় গেল, স্বতন্ত্র প্রার্থীরা হয়তো ভোট দিয়ে দিবে। তো সেইখানে তো একটা ব্যাপার থেকেই যায়। তো এই জন্য হয়তো বিএনপি চিন্তা করছে। আবার এটাও ঠিক, বিএনপির তো 300 সিট চাওয়া ঠিক হবে না। গণতন্ত্র টিকাইতে গেলে আপনার 170, 60, 75 ইনাফ। এর চেয়ে বেশি সিট পেলে শেখ হাসিনা হয়ে যাবে, যেই হোক। কারণ অনেক ক্ষমতা যদি আমি যদি 100-তে 99 পাই আর আপনি যদি 1 পান, আপনি আমার সঙ্গে কতক্ষণ টিকে থাকবেন? আমি গণতন্ত্রকে ভালোবাসি, তাই আমি বলি যে বিএনপি তো সব সিট দরকার নাই। তাহলে বিএনপি ফেল করলো, আরেকজন তো পাশ করলো আরেক দলের, তাদেরও তো বিরোধী দল হতে হবে। তো সেটা করতে পারতো, করলে হয়তো বিএনপি আমার চেয়ে ভালো বুঝে। আমি আর চেয়ে বেশি বিএনপি কি মনে করছে যে আমি দিলাম, কারণ আপার হাউসে তো পিআর পদ্ধতি, তখন ভোটের রেশিওটা তো কাজে দরকার পড়বে, দলের ভোটটা। সেটাও কি মাথায় রাখছে কিনা আপনার কাছে কি মনে হয়? সেটা তো অবশ্যই মাথায় রাখছে, দলের ভোটটা যদি আপনার আপার হাউসের জন্য, সেটাও মাথায় রাখছে। এটা একটা দিক, এটা ভালো একটা আপনি পয়েন্ট বলছেন, আমার মাথায় এটা ছিল না। তো এটা হইলে তো বিএনপি ওই চিন্তা করবেই যে আমার দলের কাউকে দেই, তাহলে এবং প্রত্যেককেই কিন্তু বিএনপি বলেছে যে আপনি দল যদি ক্ষমতায় আসে আমরা আপনাদেরকে চিন্তা করব, আপনাদেরকে অবশ্যই আপনাদের খুশি করার মতো কিছু দিব। যেমন আমি নাম নাই বলি, কোনো একজন নেতাকে, জাতীয় পর্যায়ের নেতা, যদিও ভোট কম কিন্তু জাতীয় পর্যায়ের নেতা, তাকে বলছে যে আপনি যদি এটা না করেন, বুঝে নিতে এখন কি অবস্থা,
আপনি ভোট তো বেশি পাবেন না আপনার মার্কা নিয়ে, তা আপনাকে আমরা টেকনোক্রেট দিব, যেটাই আপনি আলোচনা করে আপনি বলেন আপনি কোনটা চান। তো এইটা আমার মনে হয় যে খারাপ বলে নাই, কারণ ওই চিন্তাটাও তো মাথায় থাকবে। তো আপনার যদিও কিছু স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় যাবে, হয়তো বা কিছু ভোট এখানে কমবে, স্বতন্ত্র প্রার্থী পাবে, পিয়ারের জন্য ওইটা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, এতে 2-4টা আসন হয়তো অন্যরা পেয়ে যেতে পারে, স্বতন্ত্র পেয়ে যেতে পারে। তো স্বতন্ত্র মানেই তো আরেকটা বিএনপির মতোই হবে, কারণ এটাও স্বতন্ত্র মানে আর কারণ স্বতন্ত্ররা তো যখন আপনি মনে করেন সব স্বতন্ত্র মিলে যদি 20 লাখ ভোট পায়, তাহলে 20 লাখ ভোটের তিন যদি আমি গড় ধরি, 3-6-18, 3-7-21, 7টা এমপি পায়। না 50 জন তো আপনার। আচ্ছা, 50 জন। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, 4 মিনিট সময় আছে। আসন সমঝোতা নিয়ে আপনাদের জোট কি ভাবছে? আপনারা তো এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনারা তো নিবন্ধন এখনো পেলেন না, এবং এনসিপি আছে, এবং আরো কেউ অনেকে বলছিলেন ওইদিন ব্রিফিংয়ে যে আরো অনেকেই জোটে আসতে পারে, এরকম সম্ভাবনা দেখছেন কিনা? আমাদের একটা এরকম আলাপ আলোচনা চলতেছে, কিন্তু সময় তো অনেক কম। আমরা জানি না যে শেষ পর্যন্ত যাদের সাথে আমাদের আলাপ আলোচনা চলতেছে তাদের মধ্যে থেকে কতজন আসবে। আর এই পথটা আমাদের একটু কঠিন। আমরা এরকমের কোনো ধরনের সমঝোতা কিংবা ধরেন কোথাও থেকে আসন সমঝোতা এরকম চিন্তাটা আমরা করছি না। আমরা একদম ক্রাইটেরিয়া ঠিক করছি যে নাইদার বিএনপি নট জামাত, এর মধ্যেখানে একটা জাতীয় স্বার্থে অভ্যুত্থানের যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করার জন্য যাদের কমিটমেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা আসলে একটা ঐক্য করতে চাই, জোট করতে চাই। এটা যতটা নির্বাচনী তার চাইতে বেশি রাজনৈতিক জোট। নির্বাচন একটা ইভেন্ট সামনে পড়ছে, নির্বাচনটা আমরা করতে চাই, কিন্তু এইটাই আমরা মনে করছি না যে এই ইলেকশনটা হয়ে গেলেই বাংলাদেশ একটা ক্রাইসিস মিট আপ করে একটা জায়গায় পৌঁছে যাবে। এইবারের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে সমস্ত কনফ্লিক্টের আমরা সম্ভাবনা দেখতেছি কিংবা আশঙ্কা করছি, তাতে আমরা মনে করি একটা জাতীয় স্বার্থে যারা আসলে জাতিকে নিয়ে ভাবে, তাদের দলীয় স্বার্থের বাইরে জাতীয় স্বার্থে আসন কয়টা পাইলো না পাইলো তার চেয়ে বেশি রাজনৈতিক একটা অবস্থান নেওয়া দরকার। সেইখান থেকে আমরা অবস্থানটা নিয়েছি। আর আসন সমঝোতা নিয়ে আমি একটা মঞ্চে ছিলাম, আমি এর আগে ধরেন গণতন্ত্র মঞ্চে আমি যখন আমরা ছেড়ে আসি তখন আমি সমন্বয়কের দায়িত্বে ছিলাম। তো সেইখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি নিজে ধরেন আমরা এই আসন সমঝোতাটায় যাইতে চাই না। আমি যে কারণে মঞ্চ থেকে আলাদা হয়ে আমরা বিএনপিকে বলছিলাম আমার জায়গা থেকে যে, বা আমাদের দলের জায়গা থেকে, যে আসন সমঝোতার চাইতে রাজনৈতিক সমঝোতাটা প্রথমে দরকার। রাজনৈতিক সমঝোতা হইলে আসন ধরেন আপনার কম হোক বেশি হোক আমাদের জায়গা থেকে আমাদের কোনো আপত্তি ছিল না। এবং আপা যেটা বললো, আমি ওনাদের দলের সর্বোচ্চ কমান্ডকেও বলছিলাম যে ইলেকশনকে দেখেন, আপনার দল কিভাবে জিতে আসবে এটা দেখেন, পাশাপাশি আপনি এটা দেখেন যে বাংলাদেশ যদি পরিচালনা করতে হয়, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যারা এই পর্যন্ত ক্ষমতা এসছে তাদের নিজের দলের জন্য এটা ভালো হয়নি, দেশের জন্য ভালো হয়নি। সেটাই মনিয়াপা যেটা বললো, এটা আমি ওনাদের দলীয়, আমরা ছোট দল করছি, কিন্তু যেহেতু জোট লিয়াজো এগুলি ছিল, বড় নেতাদের সাথে বসার কথা বলার আমাদের সুযোগ ছিল, আমাদের জায়গা থেকে এটা বলছি। কিন্তু বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের অন্যরা রাজনৈতিক সমঝোতার চাইতে আসলে আসন সমঝোতাকে গুরুত্ব দিতে গিয়ে আসনকে যখন আপনি গুরুত্বপূর্ণ করে ফেলেন, তখন আসলে মনিয়াপা যেটা বললো এই চিন্তাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠলে আপা যেটা বলছে এর চাইতে ধরেন আরো স্পষ্ট করে বললে আমরা বলতে চাই, তো এটা বলা যায় যে বিএনপি যাদেরকে প্রার্থী করছে তাদের সবাইকে পাস করবে। ধরেন অভিযুক্ত হচ্ছে যারা এর বাইরে আছে তারা তো অনেকে পাস করবে না, তো বিএনপি যাদেরকে মানে মনোনয়ন দিচ্ছে তাদের সবাই পাস করবে, তাদের মধ্যে কেউ কেউ পরাজিত হবে না। তাহলে ওইখান থেকে পরাজিত হলে কি সমস্যা, যদি আমি এটা রাজনৈতিক কারণে করি? জি ভাই, আমরা আজকে শেষ করে দিই, একেবারে সময় শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদক, আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।